Ladies and gentlemen, this is a business audio talk and the talk dubbed in Bengali language. Friends, let me welcome Mr. Kulin Desai. Mr. Desai was graduated from LM College of Pharmacy, Ahmedabad, MBA degree from Newark. He was worked as Vice President at Citibank, Newark. At present, he is an entrepreneur. Please help me welcome Mr. Kulin Desai. Welcome, sir. বন্ধুগণ, আজ আমি আপনাদের কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় সে বিষয়ে বলবো। এক কথায়, আজ আমি আপনাদের হাতে তুলে দিতে চাই আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। আর্থিক স্বাধীনতা জিনিসটা কি? এটা অনেকের কাছেই একটা হেঁয়ালি। অর্থ ব্যবস্থায় স্নাতকোত্তর ডিগ্রি সত্ত্বেও আমার কাছেও এটা একটা হেঁয়ালির মতোই ছিল। তাই সবচেয়ে আগে আর্থিক স্বাধীনতার বিষয়টা একটু প্রাঞ্জল করি। সর্বাগ্রে আপনারা নিশ্চয়ই স্বীকার করেন যে আমাদের সবার টাকার প্রয়োজন। কজন মনে করেন যে আপনার টাকার দরকার? সবাই দেখছি মাথা নাড়ছেন। বেশ, তাহলে বলুন, আপনার যতটা দরকার ততটা উপার্জন করতে পারছেন কি? এটাই হলো মূল প্রশ্ন। জানি অনেকের কাছেই এই প্রশ্নটা একটু কঠিন। আসুন তাহলে আপনাদের একটু সাহায্য করি। উদাহরণস্বরূপ গাড়ির কথা ধরা যাক। প্রথম কথা, আপনার কাছে কি গাড়ি আছে? থাকলেও সেটা কি ধরনের? মানে আপনার কাছে কি আপনার মনের মতো গাড়ি আছে, নাকি সামর্থ্য অনুযায়ী যা জোটাতে পেরেছেন সেই গাড়ি? প্রশ্নটা হলো, যদি অজস্র টাকা থাকতো তাহলে কি আপনি মার্সিডিজ কিনতেন কিংবা BMW বা ওই ধরনের গাড়ি রাখতেন কি? কেন নয়, নিশ্চয়ই। আজ আপনার কাছে ওরকম একটা গাড়ি না থাকার একমাত্র কারণ হলো টাকা। এটাই প্রমাণ করে যে আপনার টাকার প্রয়োজন। হতে পারে অনেকের আবার ও ধরনের গাড়ি ঠিক পছন্দ নয়। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। আমেরিকার বিখ্যাত কোটিপতি স্বর্গত স্যাম ওয়ালটন, যিনি ওয়ালমার্ট আর স্যামস ক্লাবের মতো নানা নামকরা সংস্থার মালিক ছিলেন, তখনকার দিনের সবচেয়ে সস্তা গাড়ি বলতে যা বোঝায়, অর্থাৎ একটা পিকআপ ট্রাক চালাতেন। উনি ওই একটি গাড়ি চালাতেন কারণ সেটাই ছিল ওনার প্রিয় বাহন। উনি কিন্তু যে কোনো দামি গাড়ি রাখতে পারতেন, কেননা ওনার কাছে অঢেল টাকা পয়সা ছিল। কিন্তু উনি ওনার মনের মতো গাড়ি ছাড়া আর কিচ্ছু কিনতে বা চালাতে চাইতেন না। এখন আপনার একটা কথা বলুন, আপনি যে গাড়িটা কিনেছেন সেটা কি এই কারণে কিনেছেন যে সেটা আপনার প্রিয় গাড়ি, নাকি এই কারণে যে ওটার চেয়ে বেশি দামি গাড়ি কেনার সামর্থ্য আপনার নেই? আচ্ছা ঠিক আছে, গাড়ির কথা না হয় বাদ দিই, আসা যাক বাড়ির কথায়। আপনি যে বাড়িতে থাকেন সেটা কি আপনার মনের মতো? হয়তো নয়। কেন? আবার সেই টাকা, তাই তো? টাকাটা যদি কোনো প্রশ্ন না হতো তাহলে নিশ্চয়ই একটা বড় সড়ো মনের মতো বাড়িতে থাকতেন। অনেকে আবার বাড়িতে অতটা থাকেন না, তারা বলতেই পারেন, আমি বাবা ভব ঘুরে দেশ সে দেশ ঘুরে বেড়াতে ভালোবাসি, বাড়িতে প্রায় থাকি না, তাই বাড়ি নিয়ে অত মাথা ঘামাই না। তাই যদি হয় তাহলে আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার পছন্দের জায়গাগুলো আপনার মনের মতো করে ঘুরে বেড়াতে পারছেন? আসলে এই প্রশ্নগুলোই বুঝিয়ে দেয় আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কিনা। ঠিক আছে, এগুলো না হয় বড় জিনিস। ছোটখাটো জিনিসের উদাহরণ দিই। মহিলাদের ক্ষেত্রে যেমন ধরুন, এই ধরুন আপনি কোনো শাড়ি কিনতে গেলেন। ঘটনাটা ঠিক কিরকম ঘটে আপনাকে বলি। আপনি দুটো শাড়ি দেখলেন, একটা যেটা আপনার ভীষণ পছন্দ, আর আরেকটা যেটা নিয়ে আপনি বাড়ি ফিরলেন। আশা করে বুঝতে পারলেন কি বলছি। টাকাই হলো সেই জিনিস যেটা আপনার পছন্দের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। আরো সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটা রেস্তোরাঁয় গেলেন। আপনার টাকার প্রয়োজন আছে কিনা সেটা যাচাই করার এর চেয়ে ভালো পরীক্ষা আর হয় না। রেস্তোরাঁতে গিয়ে আপনি মেনু কার্ডটা কিভাবে পড়েন? বাঁ দিক থেকে ডান দিকে নাকি ডাইনে থেকে বাঁয়ে? হ্যাঁ, সেটাই বলে দেবে আপনার টাকার প্রয়োজন আছে কি নেই। ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন এসে দাঁড়ায়, আপনার কি সত্যি টাকার দরকার? আমি জানি অনেকেই হয়তো বলবেন, আরে আপনারা খালি একই বুলিয়া উড়িয়ে যান, টাকা টাকা টাকা। টাকাই সবকিছু নয়। মানছি টাকাই সবকিছু নয়। জীবনে টাকার চেয়ে বড় বহু জিনিস আছে।
যারা বলেন জীবনে এমন অনেক কিছু আছে যা টাকার চেয়ে বড়, তারা ভুল বলেন না। সেই বড় জিনিসগুলোকে বলা হয় বিলস। আপনার হাতে যা টাকা আছে দেখবেন বিলগুলো সব সময় সে তুলনায় বড়ই লাগে। ঘুরে ফিরে সেই টাকা। আর্থিক স্বাধীনতার দ্বিতীয় প্রসঙ্গটি হলো, আপনি যে টাকাটা উপার্জন করছেন সেটা উপভোগ করার মতো সময় আপনার হাতে থাকা দরকার। অর্জিত অর্থ উপভোগ করার সময় না পেলে উপার্জনের কোনো মানেই হয় না। দেখুন, আমার মতে যদি উপার্জনের খাতিরেই আমরা একগাদা সময় ব্যয় করি, তাহলে আমাদের হাতে আর সেটা উপভোগ করার সময় বাঁচে না। আপনারা কি একমত? আর নয়তো দেখলেন উপভোগ করার প্রচুর সময় হয়তো রয়েছে আপনার কাছে, কিন্তু সেই পরিমাণে টাকা নেই। অর্থাৎ একটা ভারসাম্য রাখতেই হবে, একটা ছাড়া অন্যটার কোনো মূল্য নেই। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। যখন ব্যাংকে চাকরি করতাম তখন রোজ ভোর 5টায় উঠে কাজে বেরিয়ে পড়তে হতো, আর ভাগ্য সহায় থাকলে এই রাতে 9টা-10টা নাগাদ বাড়ি ফিরতাম। আপনাদের মধ্যে কজনের রুটিনটা এরকম? আমি নিশ্চিত যে অনেকেরই জীবনধারা এরকম, নয় কি? ভোরবেলা যখন কাজে বেরোচ্ছি তখন বাচ্চারা ঘুমোচ্ছে, যখন বাড়ি ফিরছি তখনও তারা ঘুমিয়ে পড়েছে। এমনকি ওদের ছুটি ছাটার সময়ও ওদের সঙ্গে দেখা হতো না। তাই আমার স্ত্রী মিনাকে তখন বলতাম, ওদেরকে আমার ছবি টবি দেখিও, নয়তো দেখবো কোনো এক রোববারে ওরা আমাকে কাকু বলে ডাকছে। একদিন মনে প্রশ্ন জাগলো, এই আমি কি করছি আমি? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই হয়তো উঠবে। আপনারা যারা এটা শুনছেন তারাও এটা একবার নিয়ে ভেবে দেখুন। আমি ভাবছিলাম আমি যা করছি পরিবারের জন্য করছি, পরিবারের খাতিরেই আমি কাজে যাচ্ছি। আপনারাও এটা অনেকেই তাই করেন, নয় কি? আপনি কাজে গিয়ে উপার্জন এই কারণেই করেন যাতে আপনার পরিবারের দেখাশোনা করতে পারেন, তাদের সবসময় সেরা জিনিসটা দিতে পারেন। আপনার পরিবারের সুখের ব্যাপারে আপনি নিশ্চিন্ত হতে চান। আপনি চান যে আপনার বাচ্চারা যা চায় সেটা যেন পায়, সেরা জায়গায় পড়াশোনা করতে পারে। আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের ভালোটাই চাই এবং তাদের খাতিরেই কাজে বেরোই। কিন্তু এটাই যখন আমাকে আমার পরিবারের থেকে দূরে সরিয়ে রাখছিল, তখন আমি বললাম এটা মোটেই ঠিক নয়। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আর্থিক স্বাধীনতায় টাকাই শেষ কথা নয়। শুধু টাকা দিয়েই আপনি স্বাধীন হতে পারবেন না। দেখুন, আপনাদের অনেকেরই হয়তো নিজস্ব ব্যবসা আছে। আমার প্রশ্নটা হলো, আপনি ব্যবসার মালিক না ব্যবসা আপনার মালিক? তফাৎটা সেইখানেই। আমার কিছু ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে একজন আমেরিকায় ব্যবসা করে। তার এক ছেলের যখন বিয়ে ঠিক হলো, তখন দেখা গেল হয় আমার বন্ধু নয় তার স্ত্রী একজনই বিয়েতে থাকতে পারবে, এমনই তাদের ব্যবসা। বুঝুন কাণ্ড। শেষমেশ তারা তাই করলো। ব্যবসার খাতিরে মা তার নিজের ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারলেন না। আপনাদেরও যদি এই হাল হয়, তাহলে এটাকে গোলামি ছাড়া আর কিছু বলা যায় না। আমেরিকাতে থাকাকালীন আমারও এই এক অবস্থাই হয়েছিল। আমি ওখানে ডলারের গোলাম হয়ে গিয়েছিলাম। আমাকে কাজে যেতেই হতো এবং এছাড়া কোনো পথ ছিল না। আর্থিক স্বাধীনতার তৃতীয় দিকটি হলো সুরক্ষা বা নিরাপত্তা। এখানে আমি কিন্তু চাকরি বা ব্যবসার নিরাপত্তার কথা বলছি না, কেননা সেটা গুরুতর কিছু নয়। কারণ একটা চাকরি খোয়ালে আপনি আরেকটা চাকরি পেতেই পারেন। হয়তো দিন কতক বা কয়েক মাস সময় লাগবে এবং অন্য কোনো শহরে যেতে হবে, কিন্তু কিছু না কিছু একটা পেয়েই যাবেন। আমি বলছি আয়ের নিরাপত্তা বা নিশ্চয়তার কথা, যা চাকরি বা ব্যবসার নিরাপত্তার চেয়ে ভিন্ন। আয়ের নিরাপত্তা পুরোপুরি আপনার উপর নির্ভরশীল, বিশেষ করে আপনার উৎপাদন ক্ষমতা বা কার্যক্ষমতার উপর। যেদিন আপনি আপনার কার্যক্ষমতা হারাবেন, সেদিন আপনার আয় হয়ে দাঁড়াবে শূন্য। ধরা যাক আপনি একজন অগ্রণী শল্য চিকিৎসক বা সার্জন, কিন্তু আপনি কোনোভাবে একটা হাত খোয়ালে আপনার আয় কি দাঁড়াবে? আপনি শল্য চিকিৎসার সবকিছু জানেন, অথচ নিজে করতে পারছেন না, আপনার কার্যক্ষমতা হারিয়েছেন। আপনাদের জানাই, আমার বাবা যখন মারা যান তখন আমার
5 বছর বয়স। তিনি এখানকার একজন সরকারি অফিসার ছিলেন, আর তার সবকিছুই ছিল সরকারের দেওয়া। আমাদের চাকর বাকর, বাড়ি, আর না জানি কত কি ছিল। কিন্তু যেদিন বাবা চলে গেলেন, তার সঙ্গে সবকিছু চলে গেল। আচমকাই একদিন তার হার্ট অ্যাটাক হলো এবং তিনি মারা গেলেন। আর পরদিনই আমাদের জীবনে নেমে এলো দরিদ্রতার অন্ধকার। যারা আমার বিষয়ে জানেন তারা জানেন যে আমার ছেলেবেলাটা কেটেছে চূড়ান্ত দারিদ্র্যে। কেননা আমার বাবার আয়ের কোনো নিরাপত্তা ছিল না। আয়ে নিরাপত্তা স্থাপনের একমাত্র উপায় হলো আপনার আয় আপনার উপর নির্ভরশীল না হওয়া। আপনার আয় যদি 100% আপনার ওপরই নির্ভর করে, তাহলে কিন্তু আপনার নিরাপত্তার খাতা পুরোপুরি শূন্য। আমার বাবার মৃত্যুর ব্যাপারটা না হয় পুরোপুরি ঈশ্বরের হাতে ছিল এবং আমাদের করণীয় কিছু ছিল না। তবে আপনি কিন্তু জীবিত অবস্থাতেই আপনার আয়ের নিরাপত্তা হারাতে পারেন, খোয়াতে পারেন উপার্জন উৎপাদনের ক্ষমতা। উদাহরণস্বরূপ, আপনাদের মধ্যে কজন তথ্য প্রযুক্তির পেশায় আছেন? একটা নতুন ল্যাঙ্গুয়েজ বা নতুন প্রযুক্তি এলে আপনাদের কর্মক্ষমতার কি হাল হয়? আবার করে সব ট্রেনিং নিতে হয় কিনা? যদি নতুন করে ট্রেনিং না নেন, কর্মদক্ষতা কমে যায়। অনেক সময় একটা গোটা উদ্যোগই এর কবলে পড়তে পারে। গাড়ির ক্ষেত্রেই দেখুন, কার্বুরেটর বলে একটা যন্ত্রাংশ আছে। কার্বুরেটরের বদলে ইদানিং ফিউয়েল ইনজেকশন নামে একটা নতুন যন্ত্র লাগানো হচ্ছে। ফিউয়েল ইনজেকশন প্রযুক্তি আসা মাত্রই যারা যারা কার্বুরেটর প্রযুক্তির সঙ্গে যুক্ত ছিল, সকলেই তাদের কার্যক্ষমতা হারিয়েছে। অতএব আপনার কোনো ত্রুটি না থাকলেও আপনি কার্যক্ষমতা হারাতে পারেন। অনেক সময় একটা নতুন আবিষ্কারও এর কারণ হয়ে দাঁড়াতে পারে। ফেডারেল এক্সপ্রেসের ঘটনাটা জানেন কি আপনারা? ফেডারেল এক্সপ্রেস শুরু করা হয়েছিল একটি মাত্র পরিষেবা দিয়ে, রাতারাতি চিঠি পৌঁছে দেওয়ার পরিষেবা। তাদের ব্যবসা যখন বেশ জমে উঠেছে, ঠিক এমন সময় আবিষ্কৃত হলো ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিন আসার পর কারোরই আর চটজলদি চিঠি পাঠানোয় কোনো অসুবিধা রইল না। আর আচমকাই ফেডারেল এক্সপ্রেস তাদের সমস্ত ব্যবসা হারালো। তখন তারা নতুনভাবে মাথা খাটিয়ে পার্সেল পরিষেবা শুরু করল। তাই আমি যা বলতে চাইছি তা হলো যে এই মুহূর্তে হয়তো আপনার সব ভালোই চলছে, কিন্তু এই মুহূর্তেই হয়তো কেউ কোথাও আপনার অজান্তে কিছু উদ্ভাবন করছে, যেটা আপনার কোনো দোষ না থাকলেও আপনার চাকরিটা কেড়ে নিতে পারে। তাই যতক্ষণ আপনার উপার্জন পুরোপুরি আপনার উপর নির্ভর করছে, আপনার কোনো নিরাপত্তা নেই। আমি আপনাদের বোঝাবো কি করে সেটা পাবেন, কিভাবে আয়ের নিরাপত্তা অর্জন করবেন। এটা করার উপায়টাকে বলা হয় ডুপ্লিকেশন বা দ্বিগুণীকরণ। কেউ কেউ ডাইভার্সিফিকেশন বা বিবিধীকরণও বলেন এটাকে, অর্থাৎ আপনার উপার্জনের উৎসগুলির বিবিধীকরণ। এক কথায়, আপনার উপার্জনের বিবিধ উৎস থাকা দরকার। সেটা কিভাবে করা যায় আপনাদের বোঝানোর আগে দেখা যাক সম্পদ কিভাবে গড়ে ওঠে। আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনে থাকবেন, টাইম ইজ মানি। সত্যি, টাকা উপার্জনের একমাত্র অস্ত্র হলো সময়। সময় নিন আর সেটাকে টাকায় পরিবর্তিত করুন। চাকরিতে কি হয়? আমরা সময় দেই, বিনিময়ে টাকা পাই। 8 ঘন্টা কাজ করলে তার সমমূল্যের টাকা পাই। 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টার সমমূল্যের টাকা পাই। 12 ঘন্টা কাজ করলে 12 ঘন্টার টাকা পাই। এইভাবে যতক্ষণ বেশি কাজ করবেন তত বেশি টাকা পাবেন। মানে আয়ের পরিমাণ বাড়ানোর দুটো পথই খোলা আছে আপনার কাছে। হয় ঘন্টা প্রতি আরো বেশি আয় করা, আর নয়তো আপনার দিনগুলিতে আরো বেশি ঘন্টা যোগ করা। বিকল্প বলতে এই দুটোই আছে, ঠিক কিনা? কেননা প্রত্যেক পেশাতেই আয়ের একটা ঊর্ধ্ব সীমা আছে। হয়তো আপনি একজন অ্যাকাউন্টেন্ট বা একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার, যে পেশাতেই থাকুন না কেন, আপনি জানেন যে ঘন্টা প্রতি আপনি সর্বোচ্চ কতটা আয় করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা হয়তো আপনি বাড়ালেন। যেমন আমি ফার্মেসি পাস করার পর MBA করেছিলাম। সেটা আমায় আমার ঘন্টা প্রতি দরটা বাড়াতে সাহায্য করলেও দিনে ঘন্টার সংখ্যা বাড়ায়নি। এখন জানি না আপনারা কজন এটা মানবেন,
তবে আপনারা কি জানেন 10 বছরে সবকিছুর গড় মূল্য দ্বিগুণ হয়ে যায়? মানছেন কি কথাটা? আপনি যে কোনো জিনিসের দাম দেখুন, দেখবেন 10 বছর পর সেটার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আপনার উপার্জন প্রতি 10 বছরে দ্বিগুণ হয় না। তাহলে কি করবেন? আপনি দিনে কাজের ঘন্টার সংখ্যা বাড়িয়ে দিন। ধরুন আপনার দ্বিগুণ উপার্জন দরকার, তখন দিনে 8 ঘন্টার বদলে আপনি 16 ঘন্টা করে কাজ করতে শুরু করলেন। করতে পারবেন? অবশ্যই, অনেকেই এটা করে থাকে, কেন নয়। এবার আপনার 3 গুণ উপার্জন দরকার, কি করবেন? আরো 8 ঘন্টা জুড়ে দিন। অবশ্যই করা যায়, কারণ দিনে 24টা ঘন্টা থাকে। কে বলেছে খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদির মতো ভালো জিনিসগুলো আবশ্যক? খুব যুক্তিযুক্ত না হলেও ব্যাপারটা অসম্ভব নয়। সত্যি সেরকম দরকার পড়লে 24 ঘন্টাও কাজ করা যায়। এরপর যদি আরো 1 গুণ বাড়াতে হয় তাহলে কি করবেন? আর কি আমি আরো 8 ঘন্টা জুড়তে পারবো? আপনি যদি আমার মতো বুদ্ধিমান হন তাহলে জানেন আমি কি করেছিলাম? আরেকটি 24 ঘন্টা খাটিয়ে বিয়ে করে ফেলেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলছি, কিন্তু সেটাও তো আইনত একবারের বেশি করা যায় না। প্রশ্নটা হচ্ছে তারপর কি করব? অর্থাৎ সময়ই হলো সমস্যা, সময় হলো একমাত্র সীমাবদ্ধতা। মানে আপনাকে দিনে ঘন্টার সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা শিখতে হবে। আর সেই কারণেই লোকে ব্যবসা করে। ব্যবসায় আপনি কি করতে পারেন? আপনি কিছু কর্মচারী নিয়োগ করতে পারেন, যাতে আপনি আপনার ইচ্ছে মতো ঘন্টার সংখ্যা আরো বাড়াতে পারেন। কোকাকোলা বা AT&T বা IBM এর মতো কোম্পানিগুলোকে দেখুন, তাদের উপার্জন এত বেশি কি করে? কারণ তাদের কাছে দিন প্রতি অনেক বেশি ঘন্টা আছে, আর এটাকেই বলে বিবিধীকরণ বা ডাইভার্সিফিকেশন। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষদের দিন প্রতি ঘন্টা বাড়াতে পারার সম্ভাবনা কতটা? যদি কারো অধীনে চাকরি করেন তাহলে কোনো সম্ভাবনা নেই, আপনার হাতে সর্বাধিক 24 ঘন্টাই থাকবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু তার জন্য দরকার পুঁজি, আপনার দরকার টাকা। অর্থাৎ টাকাটাই আপনার সীমাবদ্ধতা হয়ে দাঁড়াচ্ছে। সে কারণেই আজ দুনিয়ায় খুব বেশি সম্পদশালী লোক নেই। এজন্য নয় যে তাদের মধ্যে প্রতিভা নেই। মনে রাখবেন, শিক্ষাগত যোগ্যতা আর উপার্জনের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনার শিক্ষা দীক্ষা আপনি অন্যের জন্য কাজে লাগালে আপনি কোনোদিনই আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না। এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তাহলে এটা করার উপায় কি? এর পরবর্তী উপায়টা হলো, মানে যা দিয়ে আপনি আপনার ব্যবসায় কোনো অর্থলগ্নি ছাড়াই আরো ঘন্টা জুড়তে পারবেন, সেই উপায়টা হলো ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ ব্যবসায় কি হয়? দুটি পক্ষ থাকে। একটা পক্ষকে বলা হয় ফ্র্যাঞ্চাইজার, যেমন ধরুন ম্যাকডোনাল্ড, মানে রে ক্রক হলেন ফ্র্যাঞ্চাইজার। আর দ্বিতীয় পক্ষ, ধরুন যদি আপনি ফ্র্যাঞ্চাইজ কেনেন তাহলে আপনাকে বলা হবে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনাকে টাকা লগ্নি করতে হবে এবং উপার্জনের নির্ধারিত একটা শতাংশ ফ্র্যাঞ্চাইজারকে দিতে হবে। মানে যদি রে ক্রকের কাছে 10,000টি ম্যাকডোনাল্ডের ফ্র্যাঞ্চাইজ রেস্তোরাঁ থাকে এবং প্রত্যেকটির উপার্জনের 10% তার কাছে যায়, তাহলে তিনি ততটাই বেশি উপার্জন করছেন, কেননা তিনি দিন প্রতি ততগুলো বেশি ঘন্টা পাচ্ছেন। 10,000টি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর প্রত্যেকটি যদি 10 ঘন্টা করে খোলা থাকে, তাহলে তিনি দিন প্রতি তাঁর ব্যবসায় 100,000 ঘন্টা পাচ্ছেন। আর যেহেতু তাঁর ব্যবসায় আরো বেশি ব্যবসা আসছে, স্বাভাবিকভাবেই তিনি ততোধিক উপার্জন করছেন। কারণ মনে রাখবেন, সময় হলো টাকা। আর এক্ষেত্রে এই অতিরিক্ত সময়ের জন্য তাকে কোনো অর্থলগ্নি করতে হয়নি। প্রথাগত ব্যবসা করতে গেলে তাকে এই সময়টার জন্য অনেক টাকা ঢালতে হতো। ম্যাকডোনাল্ড যদি ফ্র্যাঞ্চাইজ ব্যবসায় না নামতো তাহলে হয়তো তাদের 10,000টা রেস্তোরাঁ থাকতো, কিন্তু তখন প্রত্যেকটিতে টাকা লগ্নি করতে হতো এবং প্রত্যেকটিতে কর্মচারী নিয়োগ করে প্রত্যেককে তাদের পরিশ্রমের বিনিময়ে গুনে গুনে টাকা দিতে হতো। এটাই হলো পার্থক্য। আমরা এখন যে সুযোগটার কথা বলবো, আমি চাই যিনি আপনাকে এই টেপটা দিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে তাকে বলুন আপনাকে প্রাইভেট ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে। এই উদ্ভাবনী ব্যবসা পদ্ধতিতে
আমরা ফ্র্যাঞ্চাইজি পক্ষটাকে বাদ দিয়ে ফেলেছি। এটাতে সবাই ফ্র্যাঞ্চাইজার, অর্থাৎ আপনিও ম্যাকডোনাল্ডের রে ক্রকের মতো একই স্থানে। মানে আপনি কারো কাছ থেকে ব্যবসা দাঁড় করানোর কায়দাটা শিখবেন, তারপর সেটাকে যত গুণ ইচ্ছে বাড়াবেন, আর এইভাবেই আপনার দিন প্রতি ঘন্টা সংখ্যা বেড়ে যাবে। ধরা যাক আপনার যদি 100টা ব্যবসা কেন্দ্র থাকে এবং প্রত্যেকটা কেন্দ্র দিনে 1 ঘন্টা করেও যদি ব্যবসা করে, তাহলে আপনার ব্যবসায় দিনে 100 ঘন্টা যোগ হবে। অর্থাৎ এর কোনো কেন্দ্রের জন্য আপনাকে 1 পয়সাও খরচা করতে হবে না। এই ব্যবসা পদ্ধতিটাই আজ বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এটার বিষয় আপনার বিশদ জানার দরকার। এখন কথাটা হলো, এই সুযোগটা যে আপনার হাতের নাগালে সেটা আপনি আজ জেনে গেলেন, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে আপনার কি আর্থিক স্বাধীনতার আদৌ প্রয়োজন আছে? কারণ আমি সবসময় মনে করি, আপনার খিদে না পেলে আমার বানানো খাবার ভালো না খারাপ সে নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনার খিদে না থাকলে আপনি আমার খাবার খাবেনই না। কিন্তু যদি ক্ষুধার্ত হন, তাহলে নিশ্চয়ই আমার খাবার খাবেন। হতে পারে যে আমার খাবার আপনার পছন্দ হলো না, হতেই পারে সেটা, এবং তাতে দোষের কিছু নেই। একইভাবে যদি এই ব্যবসা পদ্ধতি সম্পর্কে আপনি উৎসাহী হন, তাহলে এসে এটাকে পরখ করে যান। তবে হ্যাঁ, আপনার যদি টাকা আর সময়ের প্রয়োজন থাকে তাহলে। আমি জানি আপনারা যারা এটাকে শুনছেন তাদের অনেকের কাছেই আমার চেনা সবচেয়ে ধনী ব্যক্তির চেয়েও অনেক বেশি টাকা পয়সা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার কাছে কি সেই অর্থ উপভোগ করার সময় আছে? পিঠোপিঠি যে প্রশ্নটা আমার মাথায় আসছে সেটা হলো, যদি আপনি না থাকেন, ধরা যাক এই উৎপাদনকারী যন্ত্রটা থেকে আপনি নিজেকে বাদ দিয়ে দিলে আপনার কি আয় হবে? যদি আগামী 5 বছর আপনি কোনো উপার্জন না করেন, তাহলে আপনি কি বর্তমান বাড়িটাতেই থাকবেন? একই গাড়ির মালিক থাকবেন? গ্যারান্টি দিয়ে বলতে পারেন বউ বাপের বাড়ি পালিয়ে যাবে না? যদি মনে কোনো সংশয় জাগে, তাহলে ধরে নিন আপনার কোনো নিরাপত্তা নেই। সেক্ষেত্রে জানতে চাইব, এই বিষয়ে আপনি কি করছেন? অন্য কোনো বিকল্প আছে কি আপনার কাছে? আসলে আমি যা জানতে চাইছি তা হলো, আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আর প্রয়োজন থাকলে আপনি কি কথা শুনতে রাজি আছেন? কারণ আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই এমন কাউকে না কাউকে চেনেন যে একেবারে সব জানতা। চেনেন নাকি এমন কাউকে? আমার এক বন্ধু আছে যে প্রশ্ন করবার আগেই উত্তরটা দিয়ে দেয়। কেউ যদি এখন সব জানতা হয়, তাকে আপনি কি শেখাতে পারবেন? কিচ্ছু না। আশা করি আপনি সেই ধরনের মানুষ নন, নয়তো খুব স্বাভাবিকভাবেই আমি যেটা বলতে চাই সেটা আপনি আগে ভাগেই জানেন, এবং সেটা নিয়ে কিছু করতে চান না বলে জীবনে আজ আপনার অবস্থা যথাপূর্বং। তাতে অবশ্য আপনার কিছু যায় আসে না, কারণ আপনি সব জানতা। সৌভাগ্যের বিষয় যে আজ বেশিরভাগ শ্রোতাই ওই পর্যায়ে পড়েন না। বেশিরভাগ সাধারণ মানুষই খুব বুদ্ধিমান, আর বুদ্ধিমানেরা জানেন তারা যেটা জানেন না সেটা জানেন না। কিন্তু তথাকথিত সব জানতারা অনেকেই বুদ্ধি ধরেন না, তাতে আমাদের কিছু করার নেই। তবে সাধারণ মানুষ যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে, তাদের প্রত্যেকেরই বুদ্ধি নামক গুণটি আছে। উচ্চাকাঙ্ক্ষী লোকেরা, জানি না আপনারা কজন এটা আগে শুনেছেন, 80-20 নিয়মটার বিষয়। হ্যাঁ, 80% লোক জীবনে কিছু হয়ে উঠতে পারে না, আর 20% লোকের কাছে দুনিয়ার 80% সম্পদ আছে। জানি এটা মোটেই ন্যায্য নয়, কিন্তু এটাই ঘটনা। এর কারণ হলো, উচ্চাকাঙ্ক্ষী লোকেদের 3টি বড় গুণ থাকে। এই 3টে গুণ আছে মানেই আপনার বেশ উচ্চাসা আছে। জানি না আপনাদের এটা আগে কেউ বলেছে কিনা। প্রথম গুণটা হলো আপনার প্রয়োজন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা, মানে আপনার চাহিদাগুলোর বিষয়ে আপনি পরিষ্কার জানেন। আপনি সে বিষয়ে খুবই সৎ, আর অন্যদের মতো ভনিতা করে বলেন না যে আমার বাড়ি গাড়ি কিছু চাই না, কারণ এগুলো অজুহাত বই কিছু নয়। লোকে বলে আমাদের যা উপার্জন তাতেই সন্তুষ্ট থাকা উচিত, কেননা ঈশ্বর সেটাই চান। এগুলো চ্যালেঞ্জের মুখোমুখি না হওয়া ছাড়া আর কিছুই নয়, কারণ সেটাই যে সহজতম পথ। দুনিয়ার 80% লোক স্বপ্ন দেখেই জীবন কাটায়, এবং
তাদের মৃত্যুর সাথে সাথে তাদের স্বপ্নগুলোরও স্বর্গপ্রাপ্তি হয়। তাদের মতো হবেন না। সমস্যার সম্মুখীন হন আর বলুন, হ্যাঁ আমার টাকার দরকার, কিভাবে পাবো জানি না, তবে টাকা আমার চাই। দ্বিতীয় গুণটি হল, তারা যেটা অর্জন করতে চাইছে সেটা অর্জনে সাহায্যকারীর কথা শুনতে তারা সবসময়ই রাজি। শুনতে রাজি হওয়ার পাশাপাশি তারা শিক্ষা গ্রহণেও রাজি। আর তাদের তৃতীয় গুণটি হল, তারা পরিবর্তনের জন্য সর্বদাই প্রস্তুত। কারণ এই মুহূর্তে যদি আপনার আর্থিক স্বাধীনতা না থাকে, মানে আপনার কাছে যথেষ্ট টাকা, সময় বা নিরাপত্তার কোনোটাই নেই, তা সত্ত্বেও যদি আপনি বর্তমান সব কর্মপদ্ধতি ধরে রাখতে চান, তাহলে ভিন্ন ফল পাওয়ার সম্ভাবনা কতটা? আদৌ নয়। আমি কোথায় জানি পাগলামির একটা পরিভাষা দেখেছিলাম। সেটাতে বলেছিল, পাগলামি হলো একই কাজ করে ভিন্ন ফল লাভের আশা রাখা। এটা সম্পূর্ণরূপে অসম্ভব। মানে আপনাকে পরিবর্তন আনতে হবে, আর বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী মানুষ এই তিনটি মাপকাঠির শেষটিতে এসেই মার খেয়ে যান। তারা পরিবর্তনে রাজি হন না, কেননা পরিবর্তন বস্তুটা বেশ কঠিন। আর যেহেতু পরিবর্তনের ফলাফলটা অজানা, তাই অজানার আশঙ্কায় ভোগেন অনেকেই। তাই তারা পরিবর্তন চান না। তারা পরিবর্তনের চেয়ে কষ্টভোগটাকেই স্বীকার করে নেন। তবে অনেক উচ্চাকাঙ্ক্ষী পরিবর্তনে রাজি হয়ে যান, আর আজ আমি সেটার প্রয়োজনীয়তাটা একটু বুঝিয়ে বলি। কাল্পনিক হলেও ধরে নেওয়া যাক, আপনার এই মুহূর্তে টাকার কোনো অভাব নেই। তাহলে কি আপনি মার্সিডিজ চালানোটা উপভোগ করবেন? আপনাদের মধ্যে কজন মার্সিডিজে চেপে ঘুরে বেড়াতে চান? এমন কেউ আছেন কি যিনি বিএমডব্লিউ পছন্দ করেন? আমার আবার বিএমডব্লিউ খুব পছন্দ। আজকাল আমি বিএমডব্লিউ 740 IL চালাই। দুর্দান্ত গাড়ি, সেরা গাড়ি বলা চলে। খানাখন্দর উপর দিয়ে চালালেও ভেতরে কিচ্ছু টের পাওয়া যায় না। তাছাড়া ভীষণ নিরাপদ গাড়ি। আমি বিলাসিতা করতে বিএমডব্লিউ চাপি না, চাপি নিরাপত্তার জন্য। কারণ গাড়িটা খাঁটি স্টিল দিয়ে বানানো। ভগবান না করুন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু নেহাতি যদি দুর্ঘটনা ঘটে, তখন মার্সিডিজ বা বিএমডব্লিউর ভেতরে থাকলে আপনি অনেকটাই সুরক্ষিত। আমি চাইবো যে আমার পরিবার নিরাপদ গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। হাবিজাবি কোনো গাড়ি কিনে পয়সা বাঁচানোর কোনো মানে হয় না। এটাই হলো এইসব গাড়ির বৈশিষ্ট্য। মার্সিডিজও দারুণ গাড়ি। একটু পট পরিবর্তন করছি। ধরা যাক আপনি ছুটি কাটাতে ইউরোপ যেতে চান, ইংল্যান্ড, ফ্রান্সের মতো সুন্দর দেশগুলো ঘুরে আসতে চান। আমার প্রশ্নটা হলো, আপনি কি মার্সিডিজে চেপে ইউরোপ যেতে পারবেন? উত্তরটা খুবই সহজ, এক কথায় না। কেননা আপনার গন্তব্যে পৌঁছানোর পক্ষে সেটা একটা ভুল বাহন। এবার ধরা যাক যে আপনার জীবনের গন্তব্য হলো আর্থিক স্বাধীনতা। ধরে নিন আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনি সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা লাভ করতে চান। আপনি বর্তমানে যে পেশায় আছেন, আপনার জীবিকা, আপনার চাকরি বা আপনার ব্যবসাই হলো আপনার বাহন। এবার সত্যি সত্যি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যে জীবনে যে লক্ষ্যে পৌঁছতে চান সেটার জন্য আপনার কাছে উপযুক্ত বাহনটি আছে কি? উত্তরটা দেখবেন নাই হবে। যদি উত্তরটা না হয়, তাহলে আপনার কাছে দুটো পথ খোলা আছে। হয় বলবেন যে মার্সিডিজ আমাকে ইউরোপ নিয়ে যেতে পারবে না, অতএব সেখানে যাওয়া যাক যেখানে আমার মার্সিডিজ আমায় নিয়ে যেতে পারবে। বেশিরভাগ লোকই গন্তব্যটাই পাল্টে ফেলেন, বাহন বদলানোর কথা ভাবেন না, কিন্তু তাদের কাছে কোনো বিকল্প নেই। তাই আসল কথাটা হলো, আপনি যদি সত্যি ইউরোপ যেতে চান, তাহলে আপনাকে বাহন বদলাতে হবে। প্রশ্নটা কিন্তু মার্সিডিজ ভালো গাড়ি কিনা, কিংবা বিএমডব্লিউ ভালো গাড়ি কিনা, বা পেশাগত দিক থেকে আপনি ভালো চাকরি করছেন কিনা, অথবা ভালো ব্যবসা করছেন কিনা, প্রশ্নটা কিন্তু তা নয়। প্রশ্নটা হলো, আপনার ব্যবসা বা চাকরি কি আপনার ইচ্ছিত আর্থিক স্বাধীনতা দিতে পারবে আপনাকে? এটা যদি প্রশ্ন হয়, আর আপনি যেন তেন প্রকারেণ আপনার গন্তব্যে পৌঁছতে বদ্ধপরিকর হন, তাহলে একটাই বিকল্প আছে আপনার কাছে, এবং সেটা হলো বাহন পরিবর্তন করা। ঠিক যেটা আমি আপনাদের দিতে চাই। তবে এর জন্য পরবর্তী পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো, আপনাকে যে এই টেপটা দিয়েছেন তাকে বলুন প্রাইভেট ফ্র্যাঞ্চাইজিং এর বিষয়টা একটু বুঝিয়ে দিতে, এবং সেটার সাহায্যে কিভাবে আপনি আপনার আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। অর্থাৎ
তখন আপনার খেয়াল খুশি মতো কাজ করার জন্য অঢেল টাকা থাকবে আপনার হাতে, থাকবে সেই টাকা উপভোগ করার মতো অফুরন্ত সময়, আর থাকবে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা। কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, আপনার কি সত্যি এটার প্রয়োজন? এটা অর্জনে সাহায্যকারীর কথা আপনি শুনতে রাজি আছেন কি? আর সবশেষে আপনি পরিবর্তনে রাজি কিনা? কারণ এটা পরিবর্তন দাবি করে। আপনাদের বলে রাখি যে জীবনে একটা জিনিসই অপরিবর্তনীয়, আর সেটা হলো পরিবর্তন। আপনার পরিবর্তন পছন্দ না হলে দারিদ্রকে স্বাগত জানান, কারণ পরিবর্তন না চাইলে দারিদ্রতাকেই পাশে পাবেন। পরিশেষে আপনাদের জানিয়ে রাখি যে এই প্রাইভেট ফ্র্যাঞ্চাইজিং এর পদ্ধতিটা লিভারেজিং এর নীতি মেনে চলে। আর্কিমিডিস বলেছিলেন, তোমরা যদি আমায় একটা বড় সড়ো লিভার দাও, আমি পৃথিবীটাকে তুলে দেখাতে পারি। ঠিক সেভাবেই আমি যা বলতে চাইছি সেটা সাধারণত লোকেরা অর্থ বা টাকার লিভারেজিংই বলে। অনেকেই টাকা বিনিয়োগ করে সেটাকে লিভারেজিং করে থাকেন, কিন্তু বেশিরভাগ লোকের কাছেই টাকা থাকে না। ঠিক যেমন আর্কিমিডিসের কাছে বড়সড় লিভার ছিল না, নয়তো তিনি পৃথিবীটাকেই তুলে ধরতেন। আপনার কাছে অজস্র টাকা থাকলে স্বাভাবিকভাবেই আপনিও সেটাকে লিভারেজ করতেন। তাহলে আপনার প্রয়োজন টাকার, টাকার পরই আপনার চাই সময়। তাই আমরা আপনাকে যেটা শেখাবো তা হলো সময়কে কিভাবে লিভারেজ করবেন। কারণ সময় আর টাকা হলো একই জিনিসের দুটো রূপ। সময় আছে মানেই টাকা আছে। টাকাটা আপনি এ কারণেই পাচ্ছেন কেননা সেটা পাওয়ার পর্যাপ্ত সময়টা আপনার কাছে আছে। আরেকটা ধাপ এগিয়ে বলতে পারি, আপনার কাছে যখন অনেক টাকা আসবে তখন আপনি টাকাও লিভারেজ করতে পারবেন। বর্তমানে আমি সেটাই করি, প্রচুর টাকা উপার্জন করি, তাই টাকাও লিভারেজ করি। আপনিও দুটোই করতে পারবেন, কিন্তু আসল কায়দাটা হলো আপনাকে ডুপ্লিকেশন বা দ্বিগুণীকরণ পদ্ধতির মাধ্যমে সবসময় লিভারেজ করাটা জানতেই হবে। একটা জিনিস আমি জোর গলায় বলতে পারি যে আমার এই বক্তৃতা শোনার পর কেউ বলতে পারবেন না আর্থিক স্বাধীনতা কিভাবে পেতে হয় তা জানেন না। তাই আপনাদের পরবর্তী কাজটা হলো, আসুন আমাদের সঙ্গে যোগ দিন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আশা করি আর কিছুদিনের মধ্যেই আপনাদেরকে আমাদের পাশে পাব। ধন্যবাদ।